কাজে অফিসের সামনে অস্থিরভাবে পায়চারি করছে মৃন্ময়। পৃথা আসতে পারবে কিনা কে জানে। 2 ঘন্টা চলে গেছে, এখনো আসছে না। সে কি আসবে না? শেষ মুহূর্তে ওকে না জানিয়ে সিদ্ধান্ত পরিবর্তন করলো। কয়েকবার কল করেও কোনো সাড়া পেল না। হাতে ধরা ফুলগুলো একবার দেখলো। বিয়ের পর প্রথম উপহার হিসেবে 8টা গোলাপ এনেছে সে। সংখ্যাটা বিশেষত্ব নয়, তবে এই ফুলগুলো ওর কাছে বিশেষ। মৃন্ময়ের ভাড়া বাসার ছাদ ঘরে একদিন এসেছিল পৃথা। সেদিন ছাদের টপে গোলাপের চারা লাগিয়ে এসেছিল। মৃন্ময় ভীষণ যত্নে গাছগুলোর পরিচর্যা করেছে। চারা গাছগুলোর সাথে সাথে সে যেন ভালোবাসাকেও পরিচর্যা করেছে। আজ সেই গাছে ফোটা 8টা লাল গোলাপ উপহার হিসেবে দিলে মেয়েটা ভীষণ খুশি হবে। বিশেষ দিনের বিশেষ উপহার। বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে আর অস্থির ভঙ্গিতে পায়চারি করছে মৃন্ময়। এর মধ্যে 3টা সিগারেট শেষ করেছে। কিন্তু যার প্রতীক্ষায় সে এতটা উতলা, সে কেন আজ এত দেরি করছে? ধরা পড়ে গেল। অজানা আশঙ্কা কালবৈশাখীর আঁধারিয়া মেঘের মতো আচমকা গাঢ় অন্ধকার গ্রাস করছিল ওর পুরো মনকে। পৃথার সাথে ওর দেখা হয়েছিল অদ্ভুতভাবে। মৃন্ময় চশমা হারিয়ে ফেলেছিল। চশমা ছাড়া সে খুব একটা দেখে না। স্কুলে পড়ার সময় থেকেই ওর চশমা পড়তে হয়। ধীরে ধীরে দৃষ্টিশক্তি ক্ষীণ থেকে ক্ষীণতর হয়েছে। মৃন্ময় ব্যস্ত রাস্তায় প্রায় অন্ধের মতো দিশেহারা হয়ে হাঁটছিল। তখনই একটা মিষ্টি গলায় সে নিজের মধ্যে খানিকটা সাহস জুগিয়েছিল। আপনি এভাবে হাঁটছেন কেন? গাড়ির নিচে চাপা পড়বেন তো। পৃথার গলায় সেদিন যে আন্তরিক চিন্তার ছায়া ছিল, সেটা মৃন্ময়কে স্পর্শ করেছিল। অমন শুভচিন্তক এর জীবনে কেউ ছিল না কখনো। কি হলো? আবারও প্রশ্ন। এবার আর অপেক্ষা করতে পারল না। মৃন্ময় বলেছিল, আমার চশমা হারিয়ে গেছে। আসলে চশমা হারিয়ে যায় কিভাবে? চোখ থেকে খুলে পড়ে গেছে? না, আসলে আমি মেস থেকে বেরোবার আগেই খুঁজেছি, পাইনি। মনে হয় রুমমেটদেরকেও দুষ্টুমি করে লুকিয়ে রেখেছে। এবার মিষ্টি গলায় রাগের আভাস মৃদু ঝাপের সাথে। পৃথা বলল, এটা কেমন ধরনের দুষ্টুমি? তারা কি ছোট বাচ্চা নাকি? আপনার বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে তার দায় তারা নেবে? ভীষণ আপন মানুষ বলে মনে হচ্ছিল মৃন্ময়ের, অথচ তখনও মেয়েটাকে সে স্পষ্টভাবে দেখতেই পারেনি। সে বলতে পারল না, এর থেকে ভয়ঙ্কর ফাজলামো ওরা তার সাথে করে। বললে, যদি এই মেয়েটা ওকে বোকা ঠাউরে ফেলে। বোকাদের জন্য এই পৃথিবীটা বড্ড শক্ত জায়গা। তবে মৃন্ময় কি সত্যি বোকা? কারোর ভালো চাইলে একটু সমঝোতা করে চলতে চাইলে, আগ বাড়িয়ে ঝামেলা করার মতো মনোভাব না থাকলেই বুঝি লোকে তাদের বোকা মনে করে। ওর বিনয়, ওর নিষ্ঠা, সততা, এসব যেন বাকি দুনিয়ার কাছে ঠুনকো মূল্যহীন এক জিনিস। সেই স্কুল থেকেই সবাই ওকে নিয়ে আড়ালে, কেউ সামনে হাসি ঠাট্টা করত। কখনো কেউ যে সত্যিকারের সহানুভূতি ওকে দেখায়নি, তাও পুরোপুরি সত্য নয়। তবুও সংখ্যাটা নগণ্য। আবার সেই নগণ্যতেও সেদিনকার পৃথার মতো ছায়া ছিল না। আপনি চলুন তো। কোথায়? পৃথার কথা বোধগম্য না হওয়ায় প্রশ্ন করল মৃন্ময়। আরেকটা চশমা কিনতে হবে না? মৃন্ময় আপত্তি করে বলল, ওটা ওরা নিশ্চয়ই ফেরত দেবে। পৃথা বলল, ওটার আশা ছেড়ে দিন। কেউ হয়তো দুষ্টুমি করে লুকিয়েছিল ঠিকই, কিন্তু সেটা ঠিকঠাক থাকলে আপনি বাইরে আসার আগে তারা সেটা অবশ্যই ফেরত দিত। কথাটা যৌক্তিক মনে হলো মৃন্ময়ের কাছে। তাই পৃথার তারায় কয়েক পা এগুতে হোঁচট খেয়ে পড়তে সামনে নিল সে। আমার হাতটা ধরে এগুন তো। এতটা অকপটে কোনো মেয়ে একটা অপরিচিত ছেলের দিকে এভাবে হাত বাড়িয়ে দিতে পারে? এত ভাবাভাবির কিছু নেই। আপনি এই মুহূর্তে বিপদগ্রস্ত। একজন মানুষ হিসেবে আরেকজন মানুষকে সাহায্য করাটা সমীচীন। তাই সংকোচ ছেড়ে আসুন তো। মৃন্ময়ী ইতস্তত করে যখন পৃথার হাতটা ধরছিল, তখন এক অচেনা ভালো লাগায় সে শিহরিত হয়েছিল। না, ভয়ে সে অন্য অনুভূতিকে সেদিন প্রশ্রয় দেয়নি, অগ্রাহ্য করতে চেয়েছিল। মেয়েটাকে দেখার আশঙ্কা সুতীব্র আকার ধারণ করেছিল মৃন্ময়ের মনে। আমি মৃন্ময়। আপনার নামটা বলা যাবে? পৃথা।
আর কথা বাড়ানোর সুযোগ হয় না। চশমা চোখে দিতেই সবার আগে সে পৃথাকে দেখেছিল। স্নিগ্ধ মিষ্টি একটা মুখ, মেয়েটার চোখের দৃষ্টিতে অদ্ভুত স্থিরতা আছে, একই সাথে গভীরতা। সে চোখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না, ডুবে যেতে ইচ্ছে করে। মৃন্ময় নিজেকে শাসন করে গুটিয়ে নেয়। কে জানে, যদি ভুল বুঝে আর কথাই না বলে। মনকে কি আর সবসময় শাসনে বাঁধা যায়? তাই সেদিন ফিরে এসে পৃথার শান্ত মুখ আর গভীর চোখের তীক্ষ্ণ দৃষ্টি মৃন্ময়ের মনে আঁচড়ে পড়েছিল বারবার। সারা রাত এক ফোঁটা ঘুম হয়নি ওর। দ্বিতীয়বার দেখার প্রাণবন্তর ইচ্ছেতে সে তৃষ্ণার্ত হয়ে পড়েছিল। তবে প্রতীক্ষার ক্ষীণ দীর্ঘ হয়, এক্ষেত্রে সময়টাও দীর্ঘই ছিল। কি আর করা, প্রবল তৃষ্ণায় সে ঘুরে বেড়াতো। ওর সাথে আরেকবার দেখা হয়েছিল নীলক্ষেতে বই কিনতে গিয়ে। সেদিন আলাপে আলাপে জানা গেল পৃথা তার মতোই বই পোকা। একটা রেয়ার বই মৃন্ময়ের সংগ্রহে ছিল, সেটা খুঁজছিল পৃথা। এই ছুতোয় মুঠোফোনের যোগাযোগ শুরু হলো। কিভাবে যেন বিশ্বাসের বসতি গড়ে শাশ্বত অনুভূতি দুই তরফ থেকেই রং ছড়াচ্ছিল। পরস্পরের জন্য খুলে দিতে মনের বন্ধ কপাট। অজানা সমস্ত জানা হয়ে গিয়েছিল ততদিনে। এক সময় মৃন্ময়ের চাকরি হলো, ছোট কিন্তু ওর জন্য স্বস্তির। পৃথা ওকে প্রথমেই মেস ছাড়তে বলল। মৃন্ময় বলেছিল, কেন, সমস্যা হচ্ছে না তো? মৃন্ময় ফাজলামো, মজা আর মানসিক অত্যাচার দুটোর মধ্যে একটা সূক্ষ্ম সীমারেখা থাকে। ফাজলামো ততক্ষণ পর্যন্ত ধরা যায় যতক্ষণ পর্যন্ত মানসিক শান্তি লঙ্ঘিত না হয়। যখন যখন যে সেটা সীমারেখা অতিক্রম করে, তখন সেটা মেন্টাল টর্চার। সরে এসো। মৃন্ময় আজন্ম ভালোবাসা আর মমতার কাঙ্গাল। একলা থাকতে তাই ভয় হতো। সে পৃথার প্রতি নির্ভরশীল হয়ে পড়েছিল। উপলব্ধি করতে পারে আসলে এই কথাগুলো ঠিক। আর রুমমেটদের সাথে বসায় যাওয়া মানে পাত্তা দেওয়া। এখন আর সেটা সে করতে চায় না। একটা শান্তির নীড় চাই ওর তাই নিভৃতে সরে এলো। খুব কম ভাড়ায় ছাদের চিলে কোঠার ঘর পেয়ে যায় একটা, সেখানে থাকতে শুরু করে। পৃথা নিজে এসে সব গুছিয়ে দিয়ে গেছে। তখনই কয়েকটা নানা প্রজাপতির ফুল গাছ টবে লাগিয়ে দিয়ে এসেছিল। মৃন্ময় সেগুলোকে ভীষণ যত্নে বড় করেছে। এগুলোকে পৃথার ছোঁয়া মিশেছিল। মেয়েটা আর ওর বাসায় যায়নি, তবে যোগাযোগ বন্ধ হয়নি, বরং নীরবতা বেড়েছে। কোনোদিন যদি পৃথা কল না ধরে, সেদিন ভীষণ অস্থিরতা অনুভব করে। এর মধ্যে সপ্তাহ 2 আগে হুট করে একদিন এসে বলল, বাসা থেকে আমার বিয়ে ঠিক করেছে। বাবার ব্যবসা বাড়াতে সেই পরিবারের সাহায্য লাগবে। তারা একটা ভালো মেয়ে চায়। আমি কোনো পণ্য নই, চলো আমরা বিয়ে করি। মৃন্ময় কিছুটা সময় নিয়েছিল। বিয়েটা তো হুট করেই হয় না। পৃথা গতকাল জানায় ওর বাবা নাকি ভীষণ মরিয়া। মৃন্ময় আর কিছু ভাবতে পারিনি। এই কয়েকদিনই সে বুঝতে পেরেছে পৃথা ওর জন্য অক্সিজেন। আগে কিছু না ভেবে তাই বলে দিয়েছে, তাহলে কাল কাজে অফিসে চলে এসো। আমার অফিসের ডান দিকে যেটা আছে সেখানে। এরপর সারা রাত ঘুমাতে পারেনি। ভোরের দিকে খানিকটা তন্দ্রা মতো এসেছিল, তখন দুঃস্বপ্ন দেখে ঘুম ভেঙেছে। সকালে কিছু খেতেও পারেনি। ছুটোছুটি করে বিয়ের অ্যারেঞ্জমেন্ট করেছে। এরপর একটা নীল রঙের পাঞ্জাবি পরে চলে এসেছে। হাতের ফুলগুলোর দিকে তাকিয়ে দেখলো এখনো বেশ সতেজ আছে, কিন্তু পৃথার দেখা নেই। ফোনটাও বন্ধ। যদি ওকে আসতে না দেয়, এমনিতেই লম্বা সময় ধরে না খাওয়া, তার উপর প্রচণ্ড মানসিক ধকলে মৃন্ময় হড় করে বমি করে ফেলল। আগামীকাল ওরা বেশ কয়েকজন আসবে। ফুয়াদ সহ আংটি পরিয়ে যাবে। বিয়ের ডেট ফাইনাল হবে। গতকাল রাতে পৃথা আর মৃন্ময় যখন চূড়ান্ত সিদ্ধান্ত নিল, তখন বাবা বাসায় ছিলেন না। তিনি এসে রাতের খাবার খেয়ে পৃথার ঘরে এসে কথাটা বললেন। পৃথা বলল, বাবা, আমার একটা ডিসিশন জানানোর ছিল। দেখ, ওদের কথা দিয়েছি, পিছিয়ে আসা সম্ভব নয়। বিয়েটা আমার, তাই শেষ কথাটা আমার হওয়া উচিত, তাই না বাবা? তুই জীবন কতটা চিনিস, জীবনকে কতটা চিনিস সেটা তো আমি জানি না বাবা। আমার মনে হয় কেউই সেটা পুরোপুরি জানে না। তবে যেটুকু জানি তাতে এইটুকু বুঝি, জীবন ব্যবসা নয়। নিজের ব্যাংকে কতটা প্রফিট যোগ হলো তার চাইতে বড় বোধ হয় মানসিক শান্তি। আর সেই শান্তির জন্য আত্মমর্যাদা ধরে রেখে শির দ্বারা সোজা রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এই বয়সটায় রঙিন ঢুলি থাকে, আর কিছু শুনতে চায় না। কাল রেডি থাকিস। আমি পালিয়ে যেতে চাই না বাবা, তাই নিজের সিদ্ধান্ত জানিয়ে যাচ্ছি। আর আমি আগামীকাল মৃন্ময়কে বিয়ে করছি, কাজী অফিসে। পারলে দোয়া করো। গর্জে ওঠে পৃথার বাবা বললেন, তুই কি করে যাস আমি দেখব। আমি প্রাপ্তবয়স্ক মানুষ, স্ব ইচ্ছায় যাচ্ছি, তুমি চাইলেও আটকাতে পারবে না। যদি যাস একেবারে যাবি, আর কোনোদিন আমার চোখের সামনে আসবি না। বাবা, তুমি যদি শুধুমাত্র আমার ভালো চিন্তা করে বিয়েটা ঠিক করতে, তোমার জন্য আমার শ্রদ্ধার জায়গাটা অটুট থাকতো। এখন আর সেটা থাকলো না। এই প্রথম পৃথার গলা খানিকটা ভাঙা শোনালো যেন। তবে এটা ভেঙে পড়ার সময় নয়। নতুন জীবন হাতছানি দিয়ে ওকে ডাকছিল। একটা ভীষণ শিশুর সারল্য ভরা মুখ ওর জন্য নিজের সর্বস্ব নিয়ে অপেক্ষায় আছে। সবার মতো বের হওয়াটা সম্ভব হলো না পৃথার। সময় মতো বের হওয়াটা সম্ভব হলো না পৃথার। বাবা বিভিন্নভাবে বাধা দেবার চেষ্টা অব্যাহত রেখেছিল। ওর ফোন খুঁজে পাওয়া গেল না। এর মধ্যে মা নিজে এলেন ওর রুমে। তিনি বাবার কথায় শেষ কথা হিসেবে মানেন সবসময়। এই প্রথম তিনি নিজের মতামত প্রকাশ করলেন। একটা শাড়ি হাতে করে এনেছেন। ধুমধাম করে তোর বিয়ে দেবার ইচ্ছে ছিল আমার। সেই ভাগ্য তো হলো না। তোকে বউ সেজে দেখাও হলো না। তবুও বিয়ে করবি। সবার জন্য এটা একটা স্মরণীয় দিন। তুই এই শাড়িটা পর, একটা লাল জামদানি। পৃথা মাকে জড়িয়ে ধরল প্রগাঢ় মমতায়। দুজনের চোখেই অশ্রু। আমি পরিয়ে দাও। তিনি একটা কানের দুল পরিয়ে দিচ্ছিলেন। পৃথা আপত্তি করলো, এসব কিচ্ছু নেব না মা, এটা আমার নিজের, তোর বাবা দেয়নি। তোর বিয়েতে মা হিসেবে একটা উপহার দেবার সুযোগ থেকে বঞ্চিত করিস না মা। মেয়েকে সাজিয়ে দিলেন। সাজ সেজে পৃথার পুরো মুখে হাত বুলিয়ে নিজের হাতে চুমু খেলেন। মাথায় হাত দিয়ে প্রাণ ভরে আশীর্বাদ করলেন। এরপর একটা ছবি তুললেন নিজের মুঠোফোনে। পৃথা সমস্ত পিছুটান কেটে বেরিয়ে এলো। বাবা বসার ঘরে ছিলেন, কিন্তু একবারও তাকিয়ে দেখেননি। কাজী অফিসের সামনে এসে বুকে কেমন ধুকপুকানি হচ্ছিল। সেটা অবশ্য বেশিক্ষণ রইল না। মৃন্ময় রাস্তায় বমি করছিল, সেদিকে ছুটে যেতে হলো। ও ঘাড়ে হাত রাখতেই পেছনে তাকালো ছেলেটা। ওর এক কলিগ পানির বোতল হাতে দাঁড়িয়েছিল। কোনো রকমে মুখটা ধুয়ে পৃথাকে জড়িয়ে ধরল মৃন্ময়। স্থান কাল ভুলে মুহূর্তেই সম্মিত ফিরল। অপ্রস্তুত হয়ে পিছিয়ে এলো। শরীর বেশি খারাপ লাগছে? উৎকণ্ঠিত গলা পৃথার। এখন ঠিক আছি, চলো ভেতরে যাই। আমি ভয় পাচ্ছিলাম। হাসল মৃন্ময়। ছেলেটার হাসি এত চমৎকার। মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতে ইচ্ছা করে পৃথার। ফুলগুলো পৃথার খোঁপায় গুজে দিল সে। বিয়েটা অবশেষে সম্পূর্ণ হলো। পৃথার দুজন বান্ধবী এসেছে, আর মৃন্ময়ের একজন কলিগ সস্ত্রীক এসেছে। তোমার হাতটা একবার ধরি। পাশ থেকে পৃথার বন্ধু সৌমি বলল, ভাইয়া, এখন পুরো মানুষটাই আপনার। আরও কিছু দুষ্টুমি করতে চাইছিল, কিন্তু পৃথার মুখের দিকে তাকিয়ে থেমে গেল। মৃন্ময় ভীষণ লজ্জা পেল। মুহূর্তের জন্য ঘোরের মধ্যে ভুলে গিয়েছিল যে ওরা এখন এখানে একা নেই। লজ্জাবতী বউ দেখা যায়, লাজুক বড় দেখলাম এবার, নওরিন বলল এবার। পৃথা এবার আর কিছু বলল না। একবার মৃদু হেসে আলতো করে মৃন্ময়ের হাতটা ধরল। ছেলেটা ভরসা পেয়ে স্বাভাবিক হলো দ্রুত। সবার রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলো। এরপর মৃন্ময়ের বাসায় এলো। মৃন্ময় যে চিলেকোঠায় ঘরে থাকতো, সে বাড়িওয়ালা আর তার স্ত্রী থাকতেন। এক মেয়ের বিয়ে হয়ে গেছে। ছেলে দেশের বাইরে, সেখানেই পরিবার নিয়ে স্থায়ী হয়েছে। বুড়ো বুড়ি একেবারেই নিঃসঙ্গ। তাই তারা তাদের অ্যাপার্টমেন্টের একটা ঘর ছেড়ে দিলেন, হয়তো একটা পরিবারের আশায়, কিংবা একটু সঙ্গের। ভাড়াটাও বেশ কম। রান্নাঘর শেয়ার করতে হয়, তবে খারাপ লাগে না। অল্প কিছু দিনেরই দারুণ সখ্যতা গড়ে উঠেছে। টোনাটুনি সংসার চমৎকার কাটছিল। পৃথার চাকরি হলো বিয়ের 4 মাসের মাথায়। মা মাঝে মধ্যে খোঁজ খবর নেন। মৃন্ময় কখনো ভাবতে পারেনি একটা মানুষের উপস্থিতি জীবনকে এতটা বদলে দিতে পারে। কেমন শোক আবেশে সময় কাটছিল। পৃথা ওকে সব দিক থেকে আগলে রাখছিল। জীবনের নতুন মানে আবিষ্কার করছিল প্রতিনিয়ত। তবু ধীরে ধীরে কোথাও যেন একটা সুর কেটে যাচ্ছিল। পৃথা উপলব্ধি করছিল, কিন্তু সমস্যাটা ঠিক কোথায় তাই বুঝে উঠতে পারছিল না। মৃন্ময় যেন নিজেকে গুটিয়ে নিচ্ছিল।
মৃন্ময় ভীষণ সুখী ছিল পৃথাকে পেয়ে। পৃথা সর্বস্ব উজাড় করা ভালোবাসা সে প্রাণ ভরে গ্রহণ করেছে। সযত্নে রান্না খাচ্ছে, ঘর গুছিয়ে দিচ্ছে, ওকেও গুছিয়ে দিচ্ছে। এটাই সব একসময় মৃন্ময়ের হীনমন্যতার কারণ হলো। মেয়েটা নিজের বাড়ি আয়েসি জীবন ওর জন্য ত্যাগ করেছে। মুখ ফুটে না বললেও এটা নিয়ে মনে নিশ্চয়ই আক্ষেপ আছে। স্বার্থপরের মতো মৃন্ময় যেন কেবল নিজেরটাই ভেবে এসেছে। এই ভাবনা নিজের কাছেই যেন নিজেকে ছোট করে দিচ্ছিল। এত স্বার্থপর তো সে কখনো ছিল না। সারাক্ষণ মনে হতো সেও পৃথার জন্য কিছু করে, চেষ্টাও করে। তবুও মনে হয় পৃথা ওর জন্য যা করছে তার তুলনায় এটা বড়ই ঠুনকো, নগণ্য। এই হীনমন্যতা ওকে ভেতরে ভেতরে শেষ করে দিচ্ছিল ক্রমশ। কাজে অফিসে সেই দিনটার পর কেমন ম্যাজিকের মতো 1 বছর কেটে গেল। আজ ওদের প্রথম বিবাহবার্ষিকী। কত কিছু ঘটেছে এর মধ্যে। তবুও সময়ের আয়নায় তাকালে মনে হয় এই তো সেদিন ওদের দেখা হলো, বিয়ে হলো। এতটা কাছাকাছি আসা, তবুও ইদানিং মনে হয় কোথায় যেন একটা কিছু নেই। সবই আছে, ওই তো মৃন্ময় পাশে বসে, তবুও কিসের যেন একটা অভাব। পরস্পরের নিঃশ্বাস পর্যন্ত চেনা বলেই হয়তো সূক্ষ্ম একটা পরিবর্তন এতটাই স্পষ্ট। পৃথা সরাসরি এখন অবধি জিজ্ঞেস করিনি কিছু। ভেবেছে মৃন্ময় নিজে বলুক। ছেলেটা ধীরে ধীরে কেন এভাবে গুটিয়ে যাচ্ছে তার একটা ব্যাখ্যা সে নিজেই দিক। ঘড়িতে রাত 12টা 27। মানুষটা ঘুমিয়ে কাদা। বিবাহবার্ষিকীর প্রথম প্রহরের জন্য পৃথা অধীর আগ্রহে অপেক্ষা করছিল একটা শুভাশিসের জন্য। হয়তো ভীষণ ক্লান্তিতেই ঘুমিয়ে পড়েছে। ইদানিং অফিসে খুব ব্যস্ততা নাকি মৃন্ময়ের। পৃথাও ভীষণ ব্যস্ত। ঘর সামনে অফিস করা তো কম ঝক্কির নয়। তবুও দিন শেষে যখন দুজনে মুখোমুখি, তখন আর সে সব কিছু মনে থাকে না। ঝরঝরে সতেজ মনে হয় সব। পৃথা হাতের কাজ শিখেছে বাড়িওয়ালা আন্টির কাছ থেকে। 7 মাস আগে থেকে নিজের হাতে একটা সোয়েটার বুনছিল। 2 দিন আগে কাজ শেষ হয়েছে। প্রথম হিসেবে খারাপ হয়নি। নিজের হাতের ভালোবাসা মাখা স্পর্শ আছে এতে। এর চাইতে ভালো উপহার আজকের দিনের জন্য আর আছে বলে ওর মনে হয়নি। মৃন্ময়ের কোনো অভিযোগ নেই। পৃথা যা রান্না করে দেয় তা খেয়ে নেয় তৃপ্তি করে। সে মাঝে মধ্যে জিজ্ঞেস করে, কেমন হয়েছে, তুমি ভালোবেসে রান্না করেছো, খারাপ হয় কি করে? মৃন্ময় হেসে সব সময় এভাবেই উত্তর দিয়েছে। মাঝে মধ্যে ভীষণ পাগলামি করে নিজেই রান্না করতো। বেশিরভাগ সময় মৃন্ময়ী চা করে। ওর বানানো চা পৃথার অভ্যাস হয়ে গেছে। নিজের আর করতে ইচ্ছে করে না। চানাচুর দিয়ে মুড়ি মাখিয়ে দেয় কোনো দিন। এটাও বেশ ভালো লাগে। আজকের দিনটা কি মনে আছে মৃন্ময়ের? ছোট একটা দীর্ঘশ্বাস ফেলে আলো নিভিয়ে পৃথাও শুয়ে পড়ল। একটা হাতে আলতো করে জড়িয়ে নিল মানুষটাকে। ঘুমের মধ্যেও সে ঘন হয়ে এলো পৃথার দিকে, নিখাদ ভরসা আর অভ্যাসে। মৃন্ময়ের ঘুম ভাঙল ভোরে। পৃথা ঘুমিয়ে আছে পাশে। একপাশে জানালার পর্দা টানা হয়নি। নতুন সূর্যের আবছা আলো জানালা গলে ভেতরে আসছে। পৃথার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে। চুলগুলো ছড়িয়ে আছে। অল্প কিছু চুল ডান দিকে চোখ ঢেকে দিয়েছে। আলতো হাতে মুখ থেকে চুল সরিয়ে সেদিকে নির্বিশেষ তাকিয়ে রইল মৃন্ময়। ওর মনে হলো এভাবে তাকিয়ে সে বাকি আয়ুষ্কাল পর্যন্ত কাটিয়ে দিতে পারবে। তবুও কোনো ক্লান্তি স্পর্শ করতে পারবে না ওকে। এই মুহূর্ত একান্তই ওর নিজের। পাখির কিচিরমিচির ভেসে আসছে। যে কোনো সময় পৃথার ঘুম ভাঙবে। আজকের দিনটা মৃন্ময়ের মনে আছে। ওর জীবনের পরিপূর্ণ প্রাপ্তির দিন। সে কি করে ভুলে যাবে? রাতে অনেক চেষ্টা করেও জেগে থাকতে পারিনি। নিশ্চয়ই মন খারাপ করেছে। এখানেই সে বারবার হেরে যায় পৃথার কাছে। স্ত্রী জাগার আগে সে নিজেকে প্রস্তুত করতে চায়। জানে ওদিক থেকে অভিযোগ আসবে না। কখনো কোনো অভিযোগ নেই তার। কিন্তু মৃন্ময়ের খারাপ লাগছে। মন খারাপটা কাটিয়ে দিতে হবে। বিছানা থেকে নেমে নিজেই সারপ্রাইজ পেল মৃন্ময়। একটা সুন্দর কাগজের প্যাকেট, তার উপরে লেখা, তোমার জন্য মৃন্ময়। পৃথা প্যাকেটগুলো হতভম্ব। একদিন দেখেছিল পৃথার হাতে বুনতে। ওকে দেখে ঝটপট লুকিয়ে ফেলেছিল। সে সোয়েটার হাতে নিল। গায়ে গলাবার আগে
কতক্ষণ মুখ গুজে রইল তাতে। সে আবেগপ্রবণ মানুষ। মেয়েটা দায়িত্ব নিয়ে ওকে আরও আবেগী করে দেয় বারবার। গত ৩ মাস মৃন্ময় খুব হিসেব করে টাকা খরচ করেছে। ওর এক কলিগ কিছু টাকা ধার নিয়েছিল, সেটাও ফেরত পেয়েছে। গতকাল একটা ছোট্ট রকেট দেওয়ার চেইন কিনেছে। বিয়ের সময় ভালো কিছু দেওয়া হয়নি মেয়েটাকে, তাই এটা কিনেছে নিজে পছন্দ করে। তবুও মনে হলো সে এবারও হেরে গেছে। দিনের পর দিন পৃথা কি সুন্দর ভালোবাসা মেখে এটা বুনেছে, আর সে এটার পাশে নিজের আনা উপহারটাকে নিতান্তই তুচ্ছ বলে মনে হলো। ভাবছিল এটাকে লুকিয়ে ফেলবে, কিন্তু হলো না। তার আগেই শুনলো, মৃন্ময় উঠে পড়েছ। মৃন্ময় দেখল পৃথা এসে ওর পাশে দাঁড়িয়েছে, গায়ে শাল জড়ানো। আমাদের যৌথ জীবন বহুকাল ধরে বেঁচে থাকুক। মৃন্ময়ের কথায় হাসি ফুটল পৃথার ঠোঁটে। সোয়েটার পছন্দ হয়েছে? প্রথম বানিয়েছি, ভীষণ পছন্দ হয়েছে। আমি এটা আজ সারাদিন পরে থাকবো, এরপর তুলে রাখবো। আমাদের সন্তান হলে তারা দেখবে তাদের বাবাকে তাদের মা কত ভালোবাসে। বলতে বলতে লাজুক হাসল মৃন্ময়। আশ্চর্য, সে এখনো লজ্জা পায় গভীর অনুভূতি প্রকাশে। রাঙা আভা সরে যেতে মৃন্ময়ের মুখে অস্বস্তির ছাপ দেখা গেল। এক আকাশ প্রমাণ দ্বিধা নিয়ে সে বলল, তোমার মতো এতটা চমৎকার গিফট আমি আনতে পারিনি পৃথা, তবু এটা তোমার জন্য। নিজের আনা উপহারটা বাড়িয়ে দিল পৃথার দিকে। পৃথা হাতে নিয়ে দেখলো, এরপর বলল, তোমার কেন মনে হলো এটা চমৎকার নয়? তুমি নিজের হাতে বানিয়েছ। আর আমি ওকে শেষ করতে না দিয়ে পৃথা বলল, এটা কিনতে তোমার কতটা স্যাক্রিফাইস করতে হয়েছে আমি জানি না ভেবেছ? গত কয়েক মাসে তোমাকে অনেক শখ এড়িয়ে গেছ। এটা কি আমার প্রতি ভালোবাসা নয়? এভাবে মৃন্ময় ভেবে দেখেনি আগে। এবার খানিকটা সহজ হলো সে। পৃথা বলল, এরা পরিয়ে দাও। মৃন্ময় গলায় পরিয়ে দিল। সে সত্যিই ভাগ্যবান, নইলে পৃথাকে কি করে পেল? মনে মনে সক্রিয়া করলো, তোমার সাথে কিছু কথা আছে মৃন্ময়, বলো না। এখন না, রাতে বলবো। সারাদিন আগে আমাদের দিনটা কাটুক। আমি কিন্তু ছুটি নিয়েছি। আমিও। সারাদিন দুজনে ঘুরলো মানুষের আর স্মৃতির জায়গাগুলোতে, পছন্দের আর স্মৃতির জায়গাগুলোতে। অনেক দিন পর আবারও দুজন খুব কাছাকাছি এলো। সে যে সূক্ষ্ম দূরত্ব এসেছিল তাও আজ অনুভূত হলো না। আজ অনেক দিন পর মৃন্ময়কে বেশ প্রাণবন্ত মনে হলো। তবু পৃথার মনে হলো, কোনো গোপন অভিমান যদি থেকে থাকে সেটা ক্লিয়ার হওয়া ভালো। আজকের এই ভালোবাসার পরিপূর্ণ দিনে যা মনে হয়নি, দুদিন পরে যে মনে আসবে না তার নিশ্চয়তা কি? ছোট ছোট কাটাকে সুযোগ দেওয়া উচিত নয়, সময় থাকতে উপড়ে ফেলা উচিত। বিন্দু বিন্দু বালকণার সম অভিমান জমতে দেওয়া ঠিক হবে না। এক একদিন অভিমানের সিন্ধু হয়ে প্রতিবন্ধকতা তৈরির সুযোগ পৃথা দিতে চায় না। দুপুরে বাসায় খেয়েছিল, রান্না দুজন মিলেই করেছে। পৃথা একবার না করেছিল, তাতে কিঞ্চিত মেঘ জমেছিল সাহেবের মুখে। রাতে বাইরে খেয়ে বাসায় এসেছে। খানিকটা রেস্ট নিয়ে পৃথা বলল, চলো ছাদে যাই। মৃন্ময় রাজি হলো। ছাদে আজ মস্ত এক চাঁদ উঠেছে। পৃথিবী পালনি জ্যোৎস্নার রূপালি আলোয় ঝলমল করছে। পৃথা বলল, আজ কি পূর্ণিমা? জানি না। কি সুন্দর। উচ্ছ্বাস প্রকাশের সাথে সাথে খানিকটা চিন্তাও হচ্ছিল মৃন্ময়ের। কি বলবে পৃথা? মৃন্ময়, তুমি আমার কাছে কিচ্ছু লুকাবে না কিন্তু। যা জিজ্ঞেস করবো উত্তর দিতে হবে। এবার চিন্তা বাড়ালো, আমি তোমার কাছে কিচ্ছু লুকাই না। সত্যি তাই? পৃথার অন্তর্ভেদী দৃষ্টি ভেতরটা পুড়ে নিচ্ছে যেন। আমাকে নিয়ে তুমি কোনো কমপ্লেক্সে ভুগছো? মৃন্ময় মুহূর্তে শান্ত হয়ে গেল। মেয়েটা ওকে খোলা বইয়ের মতো পড়তে পারে, আজ বলতেই হবে। মুহূর্তে খানিক তারা ভরা আকাশে উজ্জ্বল চাঁদের দিকে চেয়ে রইল নিষ্পলক। এরপর বড় করে শ্বাস টেনে মৃন্ময় বলল, পৃথা, আমি সেই ছোটবেলা থেকে একাই বড় হয়েছি। আমি কারোর সাথে মিশতে পারতাম না। আমার রেজাল্ট খুব ভালো হতো বলে কয়েকজন বন্ধুত্ব করতো, যাতে পরীক্ষায় তাদের সাহায্য করি। আমি মন খুলে কথা বলতে পারতাম না। একসময় দেখলাম আমার এই দুর্বলতা অন্যদের চোখে হাসির খোরাক। আমার ভীষণ কষ্ট হতো। সেসব প্রকাশ করতে পারতাম না। কার কাছে বলবো? আমার তেমন কেউ ছিল না, না কোনো বন্ধু, না শুভাকাঙ্ক্ষী। একসময় গুটিয়ে গেলাম নিজের মধ্যে। স্কুল শেষ করে কলেজ, ইউনিভার্সিটি শেষ হলো। কেউ হয়তো সহানুভূতি দেখাতো, কিন্তু আগলে রাখার মতো কেউ হয়নি। পড়া শেষে মেসে উঠলাম, তখন একটা চাকরির জন্য মরিয়াছিলাম। একদিন আচমকা তোমার সাথে দেখা হলো। আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত সেটা। খানিকটা থেমে নিল মৃন্ময়। ওর বাবা মা পালিয়ে বিয়ে করেছিল, কোনো পরিবার থেকে মেনে নেয়নি। একটা সড়ক দুর্ঘটনায় তারা চলে যান।
ওর দাদি এরপর ওকে নিয়ে যান, ওর পড়াশোনা করান। ওর ইন্টারমিডিয়েট পরীক্ষার পরে তিনিও চলে যান। এরপর সে টিউশনি করে পড়াশোনা শেষ করে। তোমার জন্য আমি আবারও বাঁচার অবলম্বন পেলাম। আমি ভীষণ ভয় পাই পৃথা। তোমাকে হারাবার ভয়ে আমি ততষ্ট থাকি। আমার মনে হয় তুমি এত স্যাক্রিফাইস করছো আমার জন্য। আমি কেবল নিয়েই যাচ্ছি। এর জন্য যদি এক সময় আমি তোমার বিরক্তির কারণ হই, তাহলে আমি জানি এটা ভুল ভাবনা। কিন্তু এতটা ভালোবাসা পেয়ে আমি অভ্যস্ত নই। আমি শেষ হয়ে যাব, বিশ্বাস করো। পৃথা এগিয়ে এসে মৃন্ময়ের হাত ধরে বসালো। এরপর নিজেও পাশে বসলো। মৃন্ময়ের কাঁধে নিজের মাথাটা রাখলো। হাত দুটো এখনো ওর হাতে ধরা। এরপর মৃদু গলায় বলল, মৃন্ময়, তুমি কেবল আমি আমি বলেই ভাবছ বলে এসব অযাচিত চিন্তা তোমার মাথায় এসেছে। আমি যা করেছি তা নিয়ে আমাদের জন্য করেছি, আমাদের দুজনের ভালো থাকার জন্য করেছি। দাম্পত্যে আমিত্বে জায়গা নেই। কবে আমি ছেড়ে আমরা হয়েছি তুমি জানো না। তুমি ভালো না থাকলে আমিও ভালো থাকি না, আমি ভালো না থাকলে তুমিও না। আমরা একসাথে আছি, বিশ্বাস করো। আমি ভীষণ সুখী তোমার সাথে। আমিও তোমার যত্ন ভালোবাসা অনুভব করি, যতটা তুমি আমারটা করো। কিন্তু তুমি যদি এই ভাবনা থেকে না বেরিয়ে আসতে পারো, তাহলে অবশ্যই আমি বিরক্ত হব। আমাদের সব মধ্যে দূরত্ব আসবে, আমরা না চাইলেও আসবে। তুমি কি এটা চাও? নির্ময় চায় না, তবে উত্তর দিল না। প্রগাঢ় হলো আলিঙ্গন। ভুল চিন্তাগুলো ছাড়তে সময় লাগবে হয়তো, তবে সে জানে একজন ওর পাশে থাকবে। ওর ভালো, ওর মন্দ, ওর সুখে, ওর বিষাদে সেও থাকবে তার পাশে। ওরা তো এখন একা নয়, পরস্পরের। আমাদের সন্তানদের শুধু মায়ের ভালোবাসা দেখলে হবে, বাবার ভালোবাসা দেখবে না। প্রথমজন কিন্তু আগমনী বার্তা পাঠিয়েছে। মৃন্ময় বিস্মিত হতেও ভুলে গেল যেন এক অপার্থিব সুখে সে ভেসে গেল। জীবনানন্দের নক্ষত্রের আগুন ভরা রূপালী রাত। এই মৃদু বাতাস, আকাশ ভরা তারার সাক্ষী রইল কেবল।